আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকে ক্লাসে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ম্যাথ ফার্স্ট পেপার বেসিক বিল্ডিং ক্লাস নাম্বার 3। সো আমি তোমাদের শোভায় আছি তোমাদের সাথে আমার বেসিক বিল্ডিং ক্লাসের 2 নম্বর ক্লাসটিতে দেখা হয়েছিল। সো আরেকটি ক্লাসে দেখা হয়ে গেল। আমাদের এই ক্লাসটি তোমাদের কাব্য ভাইয়া নেওয়ার কথা ছিল, বাট আমি চলে আসছি, ভাইয়া একটু বেশি ব্যস্ত, সেজন্য তোমাদের সাথে আবারও দেখা হয়ে গেল। আমাদের আজকে ক্লাসটি গতকাল হওয়ার কথা ছিল, বা সম্পূর্ণ এই সময়টা আজকে এই মুহূর্তে শুরু হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, বাট ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসগুলো একেবারে আমাদের দেওয়ার রুটিন অনুযায়ী চলবে। ওকে, সো তোমরা যারা যুক্ত হয়েছো, তোমাদের যে সকল ফ্রেন্ড আছে তাদেরকে একটু মেনশন করে ফেলো, দেন হচ্ছে আমরা আমাদের আজকে ক্লাসটি শুরু করব। একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে ফেলো, দেন হচ্ছে আমরা আমাদের আজকে ক্লাসটি শুরু করব। ওকে, দেখি আমাদের সাথে কারা কারা যুক্ত আছে, দেন হচ্ছে আমরা আমাদের আজকের পড়াশোনার পাঠে চলে যাব এবং আজকে আমরা কি কি পড়বো সেই টপিকগুলো তোমাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, ওকে, অনেকে চলে আসছো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং ধরে নিচ্ছি তোমরা অনেক ভালো আছো। গতদিন ক্লাসে আমরা বেশ কয়েকটা টপিক পড়েছিলাম। আশা করি সেই টপিকগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝেছো, এবং সবার শেষে আমরা আলোচনা করেছিলাম তোমাদের একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে তোমরা কি বই পড়বা, বা এরকম একটা প্রশ্ন ছিল, সেটাও আমি তোমাদেরকে টোটালটা গুছিয়ে দিয়েছি। ওকে, তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের প্রথম পত্রের তোমাদের সাইকেলে থাকাই একটি চ্যাপ্টার। সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে সরলরেখা। এই সরলরেখার যে সকল সূত্রগুলো রয়েছে, সেই সকল সূত্রগুলো, অর্থাৎ আমাদের সরলরেখাতে তো অনেকগুলো টাইপ থাকবে। সো আমি এই ক্লাসে সব টাইপ পড়াবো না। সরলরেখার চ্যাপ্টারের কিছু সূত্র আছে যেগুলো শুধু ওই সূত্রগুলো পারলেই হয়ে যাবে। সো যেই সূত্রগুলা আমাদের প্রয়োজন, সেই সূত্রগুলো আমরা এখন দেখব যে হ্যাঁ এটা সূত্র, তাহলে যখন আমরা ক্লাসে এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করব সেক্ষেত্রে আমরা একটা প্রায়োরিটি পাবো যে হ্যাঁ এই সূত্রটা তো আমরা আমাদের বেসিক বিল্ডিং ক্লাসে শিখে আসছি। সো এই জন্য আমাদের জন্য একটু সহজ হবে। যেরকম ক্লাস 1-এ তোমাদের মাহির ভাইয়া তোমাদের ত্রিকোণমিতির সূত্রগুলা ধরিয়ে দিয়েছিল, এখন যখন ত্রিকোণমিতি পড়ানো হবে দেখবো যে তোমাদের জন্য সহজ হবে। ঠিক একই রকম ভাবে আমরা এই ক্লাসটিতে আমাদের সরলরেখা অধ্যায়টির যে সকল সূত্র রয়েছে সেই সূত্রগুলা একটু শিখে ফেলার ট্রাই করব। সূত্রগুলা যদি প্রাসঙ্গিক হয়, যে বেসিক ছাড়াই বলা যায় যে এটা কিভাবে আসছে, সেটাও আমি বলে দিব। এইভাবে আমরা এই চ্যাপ্টারে যত সূত্র, সকল সূত্র আমরা এই ক্লাসে ইনশাল্লাহ 1 ঘন্টার একটি ক্লাসের মাধ্যমে আমরা সবকিছু আয়ত্ত করার ট্রাই করব। এবং সবার শেষে তোমাদের যদি সেদিনকার মতো কোনো প্রশ্ন থাকে, তাহলে সেই প্রশ্নের উত্তরও আমি নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে ওকে, ফাইন। সো তাহলে তোমরা যদি প্রস্তুত থাকো, আজকে ক্লাসটি শুরু করা যায়। সবাই কমেন্ট বক্সে জানিয়ে দাও আজকে ক্লাসটি কি শুরু করতে পারবো কিনা। এই মুহূর্তে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দাও আজকে ক্লাসটি শুরু করা যায় কিনা, যদি তোমরা প্রস্তুত থাকো। সো আমি আমাদের আজকে টপিক হিসেবে একটু লিখে রাখতেছি আমাদের আজকের পড়ানোর যে টপিক আজকে আমরা যা শিখব। তোমাদের যদি কোনো এক্সট্রা, সেদিন যেরকম তোমরা জানতে চেয়েছো যে ভাইয়া কোন কোন বই কিনবো, তো এরকম কোনো যদি প্রশ্ন থাকে সেই প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে পারো, পারবা। ওকে, সো আমরা আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে একটি মাত্র টপিক, সেটা হচ্ছে সরলরেখা এর সকল সূত্র। সরলরেখা অধ্যায়ের সকল সূত্র, যে সূত্রগুলো আমাদের জানতেই হবে, না জানলেই নয়। ওকে ওকে, রেডি ভাইয়া। ওকে, স্টার্ট। ওকে, লেটস গো। সো তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের সরলরেখা অধ্যায়ের সকল সূত্রগুলো নিয়ে। তো প্রথমেই আমরা শুরু করব একেবারে বেসিক জায়গা থেকে, সেটা হচ্ছে স্থানাঙ্ক থেকে।
স্থানাঙ্কে তোমরা এইটা জানো যে একটা স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দু থাকে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, এবং তোমরা এদের নামও জানো। এক্স হচ্ছে ভুজ এবং ওয়াই কে বলা হয় হচ্ছে কোটি। এখন আমাদের এই দুইটাকে তোমরা চিনো, স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স এবং ওয়াই এর কাজ হচ্ছে মূলত একটা বিন্দুর অবস্থান নির্ণয় করা, বিন্দুটা এক্স অক্ষ থেকে কত দূরে, ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, এক্স অক্ষ থেকে কত উপরে বা এক্স অক্ষ থেকে কত নিচে, ওয়াই অক্ষ থেকে কত ডানে বা ওয়াই অক্ষ থেকে কত বামে। সো এই জিনিসগুলো নির্দিষ্ট করে এই এক্স এবং হচ্ছে ওয়াই। তাহলে এই এক্স এবং ওয়াই এর পরিচয়টা যদি স্পেসিফিক ভাবে আমরা বলি তাহলে বলতে হয় যে এক্স হচ্ছে, যেখানে এক্স হচ্ছে কি এবং ওয়াই হচ্ছে কি, আমরা একটু পরিচয়গুলো একটু লিখে দিই। এখানে এক্স হচ্ছে, এক্স কে আমরা বলি হচ্ছে ভুজ, যেখানে এক্স কে আমরা বলি হচ্ছে ভুজ। আমরা কিন্তু সকল সূত্র শিখতেছি, এজন্য আমরা অনেক বিস্তারিত আলোচনা করব না, বিস্তারিত আলোচনা করতে গেলে তো হবে না, বিস্তারিত আলোচনা করব হচ্ছে আমরা আমাদের সরলরেখার যে মেইন ক্লাস সেই ক্লাসে। সো দেখো তাহলে এক্স হচ্ছে ভুজ এবং ওয়াই কে বলা হচ্ছে কোটি। আরো একভাবে বলা যায় এক্স হচ্ছে কোন একটা বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব। সো এইটাকে আমরা বলতে পারি যে ওয়াই অক্ষ হতে দূরত্ব, আর এইটা হচ্ছে এক্স অক্ষ হতে দূরত্ব, এক্স অক্ষ হতে দূরত্ব। এই লাইন দুইটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই লাইন দুইটা থেকে আমাদের অঙ্ক আসে, ঠিক আছে? এই লাইন দুইটা থেকে অঙ্ক আসে, আমরা এই লাইন দুইটা ভুলে যাই, এই দুইটাকে এইভাবে মনে রাখবা। এক্স এর ক্ষেত্রে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই এর ক্ষেত্রে এক্স অক্ষ থেকে দূরত্ব, মানে দুইটার উল্টাটা। এখন দেখো এই দুইটাকে আগের থেকেই চিনতাম। আরো দুইটা জিনিস আছে, কারা তারা? একটা হচ্ছে আর একটা হচ্ছে থিটা। অর্থাৎ আমাদের স্থানাঙ্ক ব্যবস্থাকে দুই ধরনের, দুই পদ্ধতি রয়েছে। স্থানাঙ্ক ব্যবস্থার দুইটা পদ্ধতি রয়েছে আমাদের এই সিলেবাসে। এইটাকে বলা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি, আর এইটা হচ্ছে পোলার স্থানাঙ্ক পদ্ধতি, ঠিক আছে? কার্তেশীয় এবং হচ্ছে পোলার। এখন দেখো এইখানে আর এবং থিটা ওদের মতো নির্দিষ্ট কোনো মান নাই বা নাম নাই, বাট এটাকে মূলত বলা হয় আরটাকে বলা হচ্ছে মূলত মডুলাস, আর থিটাটাকে আর্গুমেন্ট বলা হয়। আর এবং থিটা এর যদি এরকম সংজ্ঞা চাই তাহলে কি হবে? দেখো এরকম সংজ্ঞা যদি আমরা ডিরেক্ট না দিতে পারি তবে আমরা এইভাবে দিতে পারি। দেখো এই যে আর হচ্ছে কোনটা আর থিটা হচ্ছে কোনটা, এই যে একটা বিন্দু এটা হচ্ছে আর, এবং থিটা দিয়ে যদি প্রকাশ করতে চাই তাহলে আর বলতে বোঝায় মূল বিন্দু থেকে এই বিন্দুর সরাসরি দূরত্বকে, ঠিক আছে? তো আমি বলবো যে আর হচ্ছে মূল বিন্দু হতে সরাসরি দূরত্ব, আর হচ্ছে মূল বিন্দু হতে, ও আচ্ছা একটা ভুল হয়েছে, ঠিক আছে। আর হচ্ছে মূল বিন্দু হতে সরাসরি দূরত্বকে নির্দেশ করে, সরাসরি দূরত্ব। আর থিটা বলতে বোঝায় এই যে সরাসরি যে দূরত্বটা, এই যে আরটা, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ করে থাকে। এক্স অক্ষের ধনাত্মক দিক, এই যে এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এই যে আর এর মান এটা যে কোণ করে থাকে, এই যে কোণটা, এই কোণটাকে বলা হচ্ছে কি? থিটা। বুঝছো? তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ করে, দিকের সাথে যে কোণ করে সেই কোণটা। তো কমেন্ট বক্সে জানাও আর এবং থিটা এই দুইটার পরিচয় তোমরা বুঝতে পেরেছো কিনা। ওকে, কমেন্ট বক্সে জানিয়ে দেন দ্রুত, কমেন্ট বক্সে জানিয়ে দাও আর এবং থিটা এর পরিচয়টা তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা। কারণ এই আর এবং থিটা দিয়ে আমাদের প্রশ্ন থাকে, আর এবং থিটা দিয়ে আমাদের প্রশ্ন থাকে যে পরিচয়টা বুঝতে পেরেছো কিনা। আবার এই যে দেখো আমি তাহলে যদি এখানে একটু প্রেজেন্ট করে দেখাই, এইটা ছিল আমাদের আর এর মান, আর এই যে দেখো আমরা যদি ভুজ আর কোটি বের করে দেখাইতে চাই তাহলে একটু দেখো
এই যে এটা হচ্ছে কি এক্স অক্ষ, এক্স অক্ষ থেকে এই বিন্দুটার যে দূরত্ব এটাই হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার যে দূরত্ব এটাই হচ্ছে এক্স। তাহলে আমরা যদি এইটাকে এক্স এবং ওয়াই দিয়েও প্রেজেন্ট করতে চাই, তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়াই এর মান আর এইটা হচ্ছে আমাদের এক্স এর মান। এই যে দেখো, তাহলে এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি। এটাকে বলতেছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর এই যে দেখো, এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে যখন আমরা বিন্দুর অবস্থান বের করব সেটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। বুঝছো? এই পদ্ধতিকে বলা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি, আর এইটাকে বলা হচ্ছে পোলার স্থানাঙ্ক পদ্ধতি। মেয়েদের কোনো স্থানাঙ্ক ব্যবস্থা নাই, এই যে পোলাদের আছে, ঠিক আছে? কারণ মেয়েরা কি করে, ম্যাথ কম করে একটু, তাই না? তারা বায়োলজি বেশি পড়ে, এজন্য। আচ্ছা, এবার দেখো, এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী পেজে। এবার আমাদের এইখান থেকে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আর এবং থিটা থেকে এক্স এবং ওয়াই থেকে আর থিটার রূপান্তর, আর আর থিটা থেকে এক্স ওয়াই এর রূপান্তর। চলো আমরা এবার এই দুইটা সূত্র আমরা একটু এখানে লিখে দিই, এই দুইটা সূত্র। স্যার প্রথমত এটাকে একটু অন্য কালার ইউজ করলে ভালো হয়, গেছে গা বাদ, এটা একটু ডাবল বর্ডার দিতে হবে। তাও চলবে। আচ্ছা দেখো, প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কিভাবে এক্স ওয়াই থেকে, এক্স এবং ওয়াই থেকে আর এবং থিটায় রূপান্তর করা যায় সেই সূত্রগুলো আমাদের লাগবে, সেই সূত্রগুলো আমরা দেখে নিব। প্রতিটা সূত্র কিভাবে আসছে সেটা আমরা এই বেসিক বিল্ডিং ক্লাসে আমাদের শেখার দরকার নাই, বাট যতটুক পারা যায়, এই স্বল্প সময়ে যতটুক পারা যায়। বাট এই সকল সূত্র আমরা আবারও আমাদের মেন ক্লাসে আলোচনা করব, এবং পরবর্তীতে আমরা দেখব আর এবং থিটা থেকে কিভাবে এক্স এবং ওয়াই এ রূপান্তর করা যায়। এই হচ্ছে আমাদের এই মুহূর্তে জানতে হবে এগুলো, আর এবং থিটা থেকে কিভাবে এক্স ওয়াই এ পরিণত করা যায়। স্যার প্রথমে আমার হাতে দেওয়া আছে এক্স এবং ওয়াই, বের করতে হবে আর এবং থিটা। এই যে দেখো, প্রথমে আমার হাতে দেওয়া আছে কি এক্স এবং ওয়াই, রাইট? আচ্ছা, এক্স এবং ওয়াই দেওয়া আছে, মনে করো এইটা মনে করো এক্স অক্ষ, আর এইটা মনে করো ওয়াই অক্ষ, সরি এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। এখন আমার এইখানে একটা বিন্দু আছে, যেই বিন্দুটার এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে, এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে। আচ্ছা, এক্স এবং ওয়াই এর মান দেওয়া, এই কথাটার মানে কি? এইটার জন্য এই যে এতটুকের মান যে এক্স এটা দেওয়া আছে, আর এই যে এতটুকের মান যে হচ্ছে ওয়াই এটা দেওয়া আছে। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের এক্স এবং এটা হচ্ছে ওয়াই, আর বের করতে হবে আর এবং থিটার মান। এখন দেখো তো ভাই, তাহলে এইটা যদি আর হয়, আর কি অতিভুজ বরাবর আছে না? আর কোন বরাবর আছে? অতিভুজ বরাবর। তাহলে এক নাম্বার যে সূত্রটা এটার থেকে আমরা পাচ্ছি সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার। এটা হচ্ছে আমাদের এক নাম্বার সূত্র, এটা হচ্ছে আমাদের এক নাম্বার সূত্র, এটা হচ্ছে আমাদের এক নাম্বার সূত্র। এটা মার্ক করব হচ্ছে হলুদ, তাহলে এটা দিয়ে করি। এটা হচ্ছে আমাদের এক নাম্বার সূত্র, প্রথম সূত্র। এবার আসো দুই নাম্বার। এবার আমাদের দরকার হচ্ছে থিটা। কি দরকার? এই যে থিটা দরকার, এটা হচ্ছে থিটা। দেওয়া আছে কি? দেওয়া আছে এক্স এবং ওয়াই, সো এই আটটাকে বাদ দাও। এবার দেখো, এই ত্রিভুজটার লম্ব আর ভূমি দেওয়া আছে। একটা ত্রিভুজের লম্ব আর ভূমির সাথে কোণের সম্পর্ক করে দেয় 10, ত্রিকোণমিতিক কোণ অনুপাত 10। তাহলে আমরা এইখান থেকে আর চিহ্নটা কিভাবে লিখলো একটু বিস্তারিত শেখান। কি রে ভাই, আর তুমি তোমার মতো করে লেখো, যেভাবে ইচ্ছা। আমি এইভাবে লিখি আর, ঠিক আছে? তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে লিখতে পারো। এবার দেখো, যেটা বলতেছিলাম অনেকগুলো দাগ পড়ে গেল। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে
তাহলে টেন আসবে। তাহলে আমরা একটু সাইডে যদি লিখি, আলোচনা করি যে টেন থিটা ইজ ইকুয়াল টু হবে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ওয়াই আর ভূমি হচ্ছে এক্স। এখান থেকে থিটা এর মান যদি বের করতে চাই তাহলে হবে হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, রাইট? এরকম হয় না, টেন ইনভার্স ওয়াই বাই এক্স হয়, রাইট? এখন দেখো এইটায় এই বিন্দুটা হচ্ছে এক্স কমা ওয়াই প্রথম চতুর্ভাগে থাকা একটা বিন্দু। কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে থাকা একটা বিন্দু। দেখো তোমরা এইটা জেনে রাখো যে বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন বিন্দুর ক্ষেত্রে কি হয়। এই যে দেখো এই এক্স অক্ষের ক্ষেত্রে এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক, এটা এক্স অক্ষের পজিটিভ দিক, আর এইটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিক, এটাকে এক্স প্রাইম বলে, এটা হচ্ছে নেগেটিভ দিক। আবার দেখো এটা ওয়াই অক্ষের পজিটিভ দিক, পজিটিভ দিক, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিক, ওয়াই অক্ষের নেগেটিভ দিক। এখন এইখানের একটা বিন্দুর কথা যদি আমি বলি, এইখানের একটা বিন্দু, এটার এক্স এবং ওয়াই দুইটাই পজিটিভ হবে। আবার এইখানে একটা বিন্দুর কথা যদি বলি, এখানে এক্স এবং ওয়াই একটা পজিটিভ হবে। কোনটা পজিটিভ? এই যে উপরে ওঠাটা পজিটিভ, বাট বাম পাশে আসাটা নেগেটিভ। সো বামে আসছে কি এক্স এর মানটা, সো এক্স এর মানটা হবে নেগেটিভ, বাট ওয়াই এর মানটা হবে পজিটিভ। এইখানকার একটা বিন্দুর কথা যদি ভাবো, দেখো এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ, তাহলে এইটার স্থানাঙ্ক হবে মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই। তুমি যদি এইখানের একটা বিন্দুর কথা ভাবো, এইখানে এক্স এর মানটা পজিটিভ বাট ওয়াই এর মানটা নেগেটিভ, তাহলে এক্স এর মানটা পজিটিভ, তার মানে এক্স, ওয়াই এর মানটা নেগেটিভ, মাইনাস ওয়াই হবে। ঠিক আছে? এখন দেখো এবার এই যে আমরা টেন থিটার মান যেটা বের করলাম না, এইটা হচ্ছে কেবলমাত্র এই বিন্দুটার জন্য, প্রথম চতুর্ভাগে থাকা একটা বিন্দুর জন্য। অর্থাৎ যদি বিন্দুটা হয় এক্স কমা ওয়াই, তাহলে তার জন্য থিটা এর মানটা হয় হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, মডুলাস চিহ্ন দিয়ে দিব, কারণ মাঝে মাঝে নেগেটিভ আসতে পারে, তখন নেগেটিভ এসে আমার অঙ্কটা ভুল হয়ে যেতে পারে। কারণ আমরা এইখানে যেটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে লম্ব আর ভূমি নিয়ে। লম্ব আর ভূমি এটা কি দুইটা দৈর্ঘ্য কি কখনো নেগেটিভ হতে পারে? পারে না। এজন্য আমরা এখানে মডুলাস দিব, কারণ মাঝে মাঝে অন্যান্য চতুর্ভাগে থাকা বিন্দুতে মাইনাস আসে, এজন্য ওই মাইনাসটা আমার অঙ্কটা ভুল করে দিতে পারে। এজন্য আমরা একটা মডুলাস দিব, ওয়াই আর এক্স কে মডুলাস দিয়ে আটকে দিব। এখন দেখো বিন্দুটা যদি হয় দ্বিতীয় চতুর্ভাগের মাইনাস এক্স প্লাস ওয়াই, তাহলে সেই ক্ষেত্রে থিটা এর যে মানটা হয় সেটা হয় পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তুলে রাখো, এগুলো নোট ডাউন করো। কিভাবে আসছে এইটা ক্লাসে একেবারে বিস্তারিত পড়াবো, এখন পড়াবো না, ক্লাসে ফুললি বিস্তারিত পড়াবো। 2 নাম্বার, যদি তৃতীয় চতুর্ভাগের হয় বিন্দুটা, তাহলে থিটা এর মানটা হবে পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স মডুলাস। যদি 4 নাম্বার চতুর্ভাগের হয়, অর্থাৎ এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে বিন্দুটা হবে 2 পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স মডুলাস, 2 পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স মডুলাস। সো এই হচ্ছে আমাদের 4টা সূত্র। একেবারে নিশ্চিতভাবে এখান থেকে একটা এমসিকিউ থাকে এইচএসসি পরীক্ষায়, মোটামুটি নিশ্চিতভাবে এইখান থেকে একটা এমসিকিউ থাকে, নিশ্চিতভাবে একটা এমসিকিউ থাকে। তাহলে যখন আমাদের এক্স ওয়াই দেওয়া থাকবে আর থিটাতে ট্রান্সফার করতে বলবে, তখন এটা খুব ইম্পর্টেন্ট যে সে কোন চতুর্ভাগে আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ, কোন চতুর্ভাগে আছে বা কোন ফরম্যাটে আছে। ঠিক আছে? সবাই সবার জন্য দোয়া করবে। রেজাল্ট 10 তারিখ, তো রেজাল্ট নিয়ে প্যারা নিও না ভাইয়া, যা হবে ইনশাল্লাহ ভালোই হবে। আর এসএসসি রেজাল্ট অতটা ফ্যাক্ট করে না পরবর্তী লাইফে, এইচএসসি রেজাল্টটা যতটা করে। এইচএসসিটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের অ্যাডমিশন টেস্টে এসএসসি নিয়ে ওই রকম বড়সড় কোনো রিকোয়ারমেন্ট থাকবে না, কিন্তু সকল রিকোয়ারমেন্ট থাকবে এইচএসসি কে ঘিরে, যে এই ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবো কিনা, ওই ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবা কিনা, সবকিছু এইচএসসি কে কেন্দ্র করে। সো এই জন্য এইচএসসি নিয়ে ভাবতে হবে। যারা পেছনের কথা ভেবে সামনের কাজটা ঠিক মতো না করতে পারে, তাদেরকে বলা হয় বোকা।
ঠিক আছে, বোকা শব্দটা তৈরি হয়েছে এই জন্য যারা হচ্ছে ভবিষ্যতের কথা না ভাবে। সো আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে, রেজাল্ট নিয়ে বেশি প্যারা খাওয়া যাবে না। রেজাল্ট নিয়ে বেশি প্যারা খাইলে সমস্যা, কারণ ওইটা তুমি কোনো মতেই চেঞ্জ করতে পারবে না। তুমি যেরকম করে পরিশ্রম করছো আর যেরকম ভাবে তুমি লিখে দিয়ে আসতে পারছো, হ্যাঁ, এই 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 তোমার যে তাকদীর, তোমার যে ভাগ্য যতটুকু ছিল ততটুকুই তুমি লিখতে পারছো। এরকম হতে পারে যে তুমি আরো অনেক বেশি পড়ছো, কিন্তু তোমার ভাগ্যে এতটুকুই লেখা আছে, এই জন্য আসলে তুমি অতটুকু লিখতে পারছো। আর অনেকে অনেক কম পড়ছে কিন্তু তার ভাগ্যে বেশি লেখা ছিল, এজন্য দেখা যায় তার কম পড়ার ভিতরে কমন পড়ছে, অথবা সে কোনোভাবে ম্যানেজ করে আরো বেশি লিখে দিয়ে আসতে পারছে। ভাগ্যে যতটুকু ছিল সেটাই, আর ভাগ্যে বিশ্বাস করতে হবে। ঠিক আছে, সো তার উপরেই তোমাদের ফলাফলটা আসবে। যদি তার উপরে ফলাফল আসে তাহলে এত প্যারা নেয়ার কিচ্ছু নাই। দেখা যাবে পরশুদিন, দেখা যাবে মানে 10 তারিখ দেখা যাবে। 10 তারিখ একটু এটা নিয়ে ভাইবো, 9 তারিখ একটু ভাইবো। তো দেখো, কিন্তু এত আগে থেকে ভাবার দরকার নাই। আবার রেজাল্ট আসার পর ইমিডিয়েটলি কেউ ভেঙে যাবে না, ইমিডিয়েটলি সব ভাবনা দূর। হ্যাঁ, রেজাল্টের আগের দিন তুমি ভাবতে পারো বা রেজাল্টের দিন ভাবতে পারো রেজাল্টটা কি হবে কি হবে, হ্যাঁ, কিন্তু রেজাল্ট হাতে পাওয়ার পরে যাই হয়েছে দ্যাটস এনাফ, আগাইতে হবে সামনে, এইভাবে করে আগায় যাবা। ওকে ওকে ফাইন, হ্যাঁ, তোমাদের জন্য অবশ্যই দোয়া থাকবে। এবার আমরা দেখব যে আর থিটা থেকে কিভাবে এক্স ওয়াই এ রূপান্তর করা যায়। আর থিটা থেকে এই হচ্ছে আমাদের আগের মতো আমরা দুইটা অক্ষ এঁকে নিলাম। এখন দেখো আমার কাছে এবার কি দেওয়া আছে, এবার আমার কাছে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা হচ্ছে আর এবং হচ্ছে থিটা দেওয়া আছে। অর্থাৎ দেখো আমার কাছে যা দেওয়া আছে তা হচ্ছে এই যে এইটার মান এবং হচ্ছে থিটার মান। ঠিক আছে, আমার কাছে দেওয়া আছে হচ্ছে এটা হচ্ছে আর এবং এইটা দেওয়া আছে আমাদের থিটার মান। এখন আমাদের বের করতে হবে কি, তাহলে বের করতে হবে এই যে এইটা কত, এইটা। ঠিক আছে, বের করতে হবে এইটা কত। এখন দেখো প্রথমে এক্সটাকে বের করি। এইটা যদি এক্স হয় তাহলে আর থিটা এবং এক্স অর্থাৎ অতিভুজ আর হচ্ছে ভূমির সাথে কোণের সম্পর্ক কি? অতিভুজ আর হচ্ছে ভুজের সাথে কভূতি কস, তাহলে কজের ভিতরে আমরা জানি কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। আমরা এটা জানি না যে কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। সো এই হচ্ছে ভূমি, এই হচ্ছে অতিভুজ। তাহলে এইখান থেকে আমরা পাবো এক্স এর মান বের করব আর কস থিটা দিয়ে। সিমিলার ভাবে যদি ওয়াই বের করতে দেয়, ওয়াই এর সাথে আর এর সম্পর্ক কি? লম্ব আর হচ্ছে অতিভুজের সম্পর্ক হচ্ছে সাইন দিয়ে। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু সেলাতি লম্ব বাই হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এখান থেকে ওয়াই এর মান পাবো হচ্ছে আর সাইন থিটা, আর সাইন থিটা। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা সূত্র, এই হচ্ছে আমাদের আরো দুইটা সূত্র। এই যে এটা একটা, এইটা একটা, এটার ভিতরে কোনো ভেজাল নাই, এটার ভিতরে কোনো ভেজাল নাই, ডিরেক্ট আমরা এই সূত্রগুলো পেয়ে যাচ্ছি, এটার ভিতরে কোনো ভেজাল নাই। সো এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ। সরলরেখায় এই স্লাইড থেকে তোমার এইচএসসি পরীক্ষায় সর্বনিম্ন 1 মার্ক তোমার থাকবেই। এটা এরকম একটা স্লাইড, সর্বনিম্ন 1 মার্ক তোমার কমন থাকতেছেই, এটা নিশ্চিত ভাবে তুমি নিশ্চিত ধরে নাও যে সর্বনিম্ন 1 মার্ক তুমি এখানে কমন পাচ্ছই। আচ্ছা, সো এবার আমরা চলো আগাই। এবার আমরা আমাদের এই জায়গা থেকে চলে আসলাম, আমরা অনেক কিছু দেখে ফেললাম। এবার হচ্ছে আমরা যাব আমাদের পরবর্তী কোন সূত্রে। সো আমরা স্থানাঙ্ক ব্যবস্থার যে সূত্রগুলো দরকার ছিল সেই সূত্রগুলো আমরা দেখে নিলাম। এরপরে আমরা দেখব হচ্ছে আমাদের দূরত্ব সংক্রান্ত সূত্র। ঠিক আছে, দূরত্ব সংক্রান্ত সূত্র, দূরত্ব। সো এবার আমরা শিখবো হচ্ছে দূরত্ব। আচ্ছা, আগের বার কি আমি নাম লিখছি না, এবার দেখো দূরত্ব বেশ কয় ধরনের হয়। একটা বিন্দু থেকে একটা বিন্দু দূরত্ব, একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব, একটা রেখা থেকে আরেকটা রেখার দূরত্ব। 3 ধরনের দূরত্ব আমাদের বের করতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে বিন্দু হতে রেখা, বিন্দু হতে বিন্দু, বিন্দু হতে বিন্দুর দূরত্ব। প্রথমে হচ্ছে বিন্দু হতে বিন্দুর দূরত্ব, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিন্দু হতে বিন্দুর দূরত্ব।
দেখো আমাদেরকে যদি বলে দেয় যে একটা বিন্দু হচ্ছে x1 y1 হতে আমাকে যদি বলে যে x2 y2 এর দূরত্ব বের করতে তাহলে ব্যাপারটা খুবই সিম্পল। একটা হচ্ছে ভুজদ্বয়ের অন্তর স্কয়ার অর্থাৎ x1 মাইনাস x2 স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার y1 মাইনাস y2 স্কয়ার, এবার শেষে দিতে হবে হচ্ছে একটা রুট ওভার, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের সূত্র, এটা তোমরা সবাই ছোট কাল থেকেই দেখে আসতেছো, আমি জানি এটা তোমরা পারো। এবার আসো যেইগুলা তোমরা পারো না, দেখো নাই, একটা হচ্ছে বিন্দু হতে রেখার দূরত্ব, বিন্দু হতে রেখার দূরত্ব এ হচ্ছে বিন্দু হতে রেখার দূরত্ব। হ্যাঁ, আচ্ছা, বিন্দু হতে রেখার দূরত্ব। আচ্ছা, এই আগেরটাও এই বক্সটাই দিই। এবার দেখো বিন্দু হতে রেখার দূরত্ব, একটা বিন্দু মনে করো xy হতে একটা রেখা মনে করো ax। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা xy না ধরে pq ধরবো। একটা বিন্দু মনে করো pq, ax plus by plus c is equal to 0। এটা হচ্ছে একটা রেখা, এই রেখার দূরত্ব যদি আমাকে বের করতে বলে এবং আমাদের অনেক ক্ষেত্রে এটা বের করতে হবে, তাহলে কিভাবে বের করব? খুবই সিম্পল কথা। দেখো, প্রথমে আমরা এই বিন্দুকে এখানে পাস করাই বা অতিক্রম করাই কিভাবে, এটা কিন্তু তোমরা জানো, তোমরা এটা কিন্তু আগেও করছো। সেটা হচ্ছে x এর জায়গায় এই বিন্দুটার মান বসাই দিতে হবে। যেরকম আমি যদি বসাই এই যে a, x এর জায়গায় আমি এই বিন্দুটার ভুজ বসাই দিব p, আবার হচ্ছে b, y এর জায়গায় এই বিন্দুটার কোটি বসাই দিব q, প্লাস হচ্ছে c, এবার ভাগ। এবার x এর যে সহগ আছে আর হচ্ছে y এর যে সহগ আছে এটার স্কয়ার, এ হচ্ছে রুট ওভার। এবার এই যে মানটা, এই মানটাকে একটা মডুলাস চিহ্ন দিতে হবে। কেন মডুলাস চিহ্ন দিতে হবে? কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না, বাট এই বিন্দুটা যদি নেগেটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাইতে পারে এটার মানটা বসানোর পর উপরে একটা নেগেটিভ চিহ্ন চলে আসতেছে। এজন্য নেগেটিভ চিহ্ন যেন না আসে সেজন্য আমরা পুরোটাকে একটা রুট ওভার দিয়ে দিব। পুরোটাকে কি করব? একটা রুট ওভার দিয়ে দিব। ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু সূত্র কিন্তু দেখতেছি। এবার দেখো আরেকটা মারাত্মক সিরিয়াস লেভেলের একটা সূত্র, সেটা হচ্ছে রেখা হতে রেখার দূরত্ব। রেখা হতে রেখার দূরত্ব, রেখা হতে রেখার দূরত্ব। আচ্ছা, এবার থাকবে দুইটি রেখা। তো প্রথমে তোমাকে বলে দিচ্ছি, রেখা থেকে রেখার দূরত্ব তখনই বের করা যাবে যখন রেখা দুইটা হবে সমান্তরাল রেখা। রেখা থেকে রেখার দূরত্ব তখনই বের করা যাবে রেখা দুইটি হবে সমান্তরাল রেখা। এখন দেখো, দুইটা রেখা একই রেখা হইতে পারে, দুইটা রেখা সমান্তরাল হইতে পারে, আর দুইটা রেখা অসমান্তরাল হইতে পারে। তাহলে এই রেখাগুলোকে আমরা কিভাবে ধরবো? রেখাগুলার সমীকরণ ধরার যে স্টাইলটা, এটা কিন্তু কোনো সূত্র না, হ্যাঁ, বাট রেখাগুলোকে আমি কিভাবে ধরবো সেটা একটু আমরা দেখে নেই। দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে মনে রাখবা যে এই রেখাটা যদি হয় ax plus by plus c is equal to 0,
ওই পরের রেখাটাও হবে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। কিন্তু এরকম হইতে পারে যে রেখা দুইটাকে আলাদা বানানোর জন্য ওরা একটা কাজ করতে পারে যে এই রেখাটার সাথে কোন গুণ সম্পর্কে আছে, যেরকম এই মনে করো 2 দিয়ে গুণ করা পুরোটা, এরকম হইতে পারে। তখন তোমার কাছে মনে হবে রেখা দুইটা কি আলাদা, কিন্তু তুমি যখন এই রেখাটাকে 2 দিয়ে ভাগ করবা দেখবে যে এটা একই রেখা, এটা একই রেখা। দুইটা সমান্তরাল রেখা দেখতে কিরকম হবে? দুইটা সমান্তরাল রেখার প্রথম দুইটা সেম হবে বা ধ্রুবক পদটা আলাদা হবে। প্রথম দুইটা সেম হবে বাট ধ্রুবক পদটা আলাদা হবে। আর দুইটা অসমান্তরাল রেখার ক্ষেত্রে কোনো কিছু সেম হবে না। স্পেশালি এই যে এই দুইটা জিনিসের অনুপাত অবশ্যই সেম হবে না। a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। এই দুইটার ক্ষেত্রে স্পেশালি যেটা হবে না সেটা হচ্ছে a1 a2 আর হচ্ছে b1 b2, এই যে অনুপাতের মান এটা সমান হবে না, নিশ্চিতভাবে এটা সমান হবে না। আর এটার ক্ষেত্রে এদেরকে যদি আমরা 1 2 ধরতাম সেই ক্ষেত্রে a1 a2 is equal to b1 b2 is equal to c1 c2, সব কয়টার অনুপাতের মান সেম থাকতো। যেরকম দেখো এখানে অনুপাতের মান 1/2, এটা 1/2, এটা 1/2, সো সব কয়টা সমান হবে। এখন আমরা পড়তেছি হচ্ছে সমান্তরাল রেখার দূরত্ব নিয়ে। কেননা দেখো দুইটা রেখা যদি অসমান্তরাল হয় তখন তুমি এদের দূরত্ব বের করতে পারবে না। দুইটা রেখা যদি অসমান্তরাল হয়, এই যে দেখো এই যে মনে করো এই একটা রেখা আর মনে করো এই একটা রেখা, এই দুইটার দূরত্ব তুমি কিভাবে বের করবা বলো? কিভাবে বের করবা? কারণ তুমি যখন এইখান দিয়ে বের করবা তখন দূরত্বের মানটা একরকম, আবার তুমি যখন এইখান দিয়ে বের করবা তখন দূরত্বের মানটা অন্যরকম, এক এক জায়গায় এক এক রকম, ঠিক আছে, ভ্যারিয়েবল। সো তাহলে এটার মান নির্ণয় করার কোনো দরকারই নেই। সো আমরা যখন রেখা দুইটা হবে সমান্তরাল, এই যে একটা রেখা আর হচ্ছে মনে করো এই যে একটা রেখা, এই দুইটা রেখা হচ্ছে সমান্তরাল রেখা। যে সমান্তরাল হয় সেই ক্ষেত্রে তুমি যেইখান দিয়েই বের করো না কেন দূরত্ব, সেইখান দিয়েই আমার দূরত্ব বের করা যাবে। তো ax প্লাস by প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। দেখো তোমার যদি মনে হয় যে ভাইয়া তুমি এইখান দিয়ে দূরত্ব বের করবা, ওকে, তুমি এইখান দিয়ে বের করলো, ওকে, তুমি এইখান দিয়ে বের করলো, ওকে, সব জায়গা থেকে একই মান আসবে। এবং সেই মানটা কত? তাহলে এই যে মানটা, এই যে দূরত্বটা সেই দূরত্বটা হচ্ছে ধ্রুবক পদ দুইটা বিয়োগ করতে হবে, c1 মাইনাস c2, ভাগ দিতে হবে x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার রুট ওভার, এই যে এটার মতো x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার রুট ওভার, শেষে একটা মডুলাস চিহ্ন দিতে হবে যেন নেগেটিভ না চলে আসে। শেষে একটা মডুলাস চিহ্ন দিতে হবে যেন নেগেটিভ না চলে আসে, মডুলাস চিহ্ন দিব যেন নেগেটিভ না চলে আসে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র ছিল। কমেন্ট বক্সে জানাও যে এইটা টোটালি বুঝতে পারছো কিনা, জানিয়ে দাও এইটা প্রপারলি বুঝতে পেরেছো কিনা, এইটা প্রপারলি টোটালি বুঝতে পেরেছো কিনা কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও। ওকে, জেসমিন লিখছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ভেরি গুড। বাকিরাও লেখো। আমরা আরো সুন্দর সুন্দর আলোচনা করব যখন আমরা এই সরলরেখার মেইন ক্লাস করব, আর এবং তোমাদের সরলরেখা ক্লাসটা আমি নিব ইনশাল্লাহ। তো যখন মেইন ক্লাস নিব তখন দেখবা যে খুবই সহজ লাগতেছে, ওকে। কলিয়ান কুমার লেখছে ক্লিয়ার, ভেরি গুড। বাকিরা কোথায়? বাকিদের কমেন্ট চাচ্ছি। সাইমন, বিপ্লব কান্তি দে, তোমরা কি বুঝো নাই বলো? মঞ্জিলা লেখছে ক্লিয়ার, ওকে, ভেরি গুড। আচ্ছা, ওকে, ফাইন। সো তাহলে এবার আমরা নেক্সট টপিকে যাই, এরপরে আমরা আর কোন সূত্র দেখব সেটা দেখে ফেলি, চলো। সো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে
দুইটা রেখার মধ্যবর্তী কোণ কিভাবে বের করে? আচ্ছা, মধ্যবর্তী কোণের আগে ঢাল বের করা শিখতে হবে, এছাড়া কোণ বের করা যাবে না। সো এবার ঢাল নির্ণয়ের সূত্রগুলো আমরা দেখব। ঢাল, ঢাল শব্দটার সাথে তোমরা পরিচিত। ঢাল নিয়ে আমি একটা বিস্তারিত ক্লাস, মানে একটা ক্লাস থাকবে শুধু আমাদের ঢালের জন্যই, একটা ক্লাস থাকবে শুধু ঢালের জন্যই। আপাতত তোমরা যে সূত্রটা জানো ঢালের, সেটা হচ্ছে যে সংজ্ঞাটা জানো, যে সরলরেখায় তোমরা স্থানাঙ্ক জ্যামিতিতে পড়ছো, যে একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ করে তার টেনজেন্টকে ঢাল বলে। সো এইটা দিয়ে আপাতত কাজ চালানো যাবে, আপাতত আমরা সেইটা থেকেই যাই। তাহলে আমরা এখন যে টপিক দেখবো সেটা হচ্ছে কিভাবে ঢাল নির্ণয় করে, ঢাল নির্ণয়ের A to Z। আমি কিন্তু সূত্র পড়াচ্ছি, টোটাল সবকিছু পড়াচ্ছি না, যে সূত্রগুলা আমরা আজকে ক্লাসে শিখে নিচ্ছি। ওকে, সো দেখো ঢাল কিভাবে নির্ণয় করব। প্রথমত বেশ কয়েকটা পদ্ধতি আছে। এক নাম্বার আমাকে যদি বলে দেয় যে একটি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে, 30 ডিগ্রি কোণ করে আছে, এই লাইনটা দেয়, ঠিক আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ করে থাকে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট লিখতে পারবো যে যদি বলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ করে আছে, ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করে, তাহলে সেই ক্ষেত্রে ঢালের মান হবে tan থিটা এর সমান। খুবই সহজ, সেই ক্ষেত্রে ঢালের মানটা হবে tan থিটা এর সমান। 2 নাম্বার, আমাকে যদি দুইটা বিন্দু দিয়ে বলে এদের সংযোগ রেখার ঢাল কত, হ্যাঁ, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিল, এটা যেটা তোমরা তোমাদের 9 10 ছিল। সাপোজ আমার আছে x1 y1 ও x2 y2, এদের সংযোগ রেখার ঢাল কত, এদের সংযোগ রেখার ঢাল বের করতে দিল। তাহলে এইটা তোমরা 9 10 শিখছিলা, ঢালের সূত্র। সেই ঢালের সূত্রটা হচ্ছে m = কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর। কি? কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর। কোটি কোনগুলা? কোটি হচ্ছে এই যে y1 আর y2, সো y1 মাইনাস y2 ভাগ x1 মাইনাস x2। তুমি চাইলে y2 মাইনাস y1 ভাগ x2 মাইনাস x1 করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এবার 3 নাম্বার ঢাল বিভিন্ন ভাবে বের করা যায়। আমাকে যদি বলে y = mx plus c, রেখার ঢাল কত, তাহলে এই ফরম্যাটে যদি থাকে, এই ফরম্যাটে, তাহলে ঢালটা তো তোমরা দেখতে পাচ্ছ যে m = হচ্ছে এই যে x এর যে সহগটা আছে সেটাই, ঠিক আছে। তাহলে x এর যে সহগটা আছে সেটাই হচ্ছে কি আমাদের ঢাল। আচ্ছা, এবার লাস্ট অফ অল, যদি সরলরেখার এই ফরম্যাটটা না দিয়ে কঠিন একটা ফরম্যাট দেয়, কঠিন ফরম্যাট বলতে আমাদের যে এই ধরনের ফরম্যাট, এই যে 4 নাম্বার, এরকম একটা সরলরেখা থাকতে পারে ax plus by plus c = 0, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা তো সাদাতে লিখতেছিলাম। আচ্ছা দেখো, যদি এইরকম একটা রেখা দেয় যে ax plus by plus c = 0, এত রেখার ঢাল বের করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ঢালটা হবে মাইনাস x এর সহগ ভাগ y এর সহগ। x এর সহগ কত? a, তাহলে a ভাগ y এর সহগ হচ্ছে b, মাইনাস x এর সহগ ভাগ হচ্ছে y এর সহগ, মাইনাস x এর সহগ ভাগ হচ্ছে কি y এর সহগ। সো এই হচ্ছে আমাদের আরেক ধাপ আলোচনা, আরো কতগুলা গুরুত্বপূর্ণ সূত্র ঢাল নির্ণয় আমাদের কল্যাণ কুমার রয়। ওকে, আমি তোমার উচ্চারণ করতে আমার অনেক কষ্ট হইতেছিল, ধন্যবাদ বাংলায় লিখে দেওয়ার জন্য। ওকে, সো এবার আমরা যাব আমাদের পরবর্তী সূত্রে আমরা দেখব হচ্ছে মধ্যবর্তী কোণ। দুইটা রেখার
মধ্যবর্তী কোণ আমরা কিভাবে নির্ণয় করব? মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্রগুলো এখন আমরা দেখব। দুইটা রেখার মধ্যবর্তী কোণ কি হয় বের করে। সো দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য কয়েকটা ধাপ আছে। হ্যাঁ দেখো, মধ্যবর্তী কোণ দুই ধরনের হয়। এই হচ্ছে মনে করো একটি রেখা, হ্যাঁ, আবার দেখো এই হচ্ছে মনে করো আমাদের আরো একটি রেখা। এখন দেখো এই দুইটা রেখায় দুই ধরনের কোণ আছে। এই যে দেখো, এই যে কোণটা আর তার উল্টো দিকে যে এই কোণটা আছে, এই দুইটা কোণ সমান। এই দুইটা কোণ হচ্ছে কি সমান। এই দুইটা কোণকে বলা হয় হচ্ছে সূক্ষ্ম কোণ, কারণ এরা 90 ডিগ্রি থেকে ছোট। এটা 90 ডিগ্রি থেকে ছোট, এদেরকে বলা হচ্ছে সূক্ষ্ম কোণ। আর আর এই যে বাকি দুইটা আছে, এই যে দেখো অনেক বড়, এই যে তার উল্টো দিকে অনেক বড়, এই যে কোণগুলো যেগুলো 90 ডিগ্রি থেকে বড়, এদেরকে বলা হচ্ছে স্থূল কোণ। এদেরকে বলা হচ্ছে কি কোণ? স্থূল কোণ। এই মধ্যবর্তী স্থূল কোণ বা সূক্ষ্ম কোণ আমাকে বের করতে দিতে পারে। সেক্ষেত্রে কিভাবে করব? সেক্ষেত্রে কয়েকটা স্টেপ আছে। স্টেপগুলো আমরা অনেক বিস্তারিত আলোচনা করব। কোথায় স্টেপগুলো আমরা অনেক বিস্তারিত আলোচনা করব হচ্ছে আমাদের সরল রেখার ক্লাসে, মেইন ক্লাসে। বাট এই সূত্র, একটা সূত্র করতে হয়, সেই সূত্রটা এখন আমাদের জানা লাগবে। সেটা হচ্ছে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে দুইটা রেখা দেওয়া থাকবে তাদের ঢাল বের করতে হবে। ঠিক আছে, 1 নাম্বার স্টেপ যেটা, সেটা হচ্ছে ঢাল বের করা। ঠিক আছে, ঢাল বের করা, ঢাল নির্ণয় করা, ঢাল নির্ণয়। সো ঢাল নির্ণয় তো আমরা পারি, আমাকে রেখার সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে ঢাল বের করতে বলবে, আমরা ঢাল নির্ণয় করে ফেলবো। ঢাল নির্ণয় করার পরে 2 নাম্বার স্টেপ হচ্ছে আমাদের ঢাল ধরতে হবে। বড় যে ঢালটা সেটাকে আমরা M1 ধরবো, আর ছোট যে ঢালটা সেটাকে আমরা ধরবো হচ্ছে M2। এরপরে 3 নাম্বারে আমরা সূত্র করব। 3 নাম্বারে হচ্ছে আমরা সেই সূত্রটা করব। 3 নাম্বার কি করব? সূত্র করব। সূত্র করে আমার থিটা নির্ণয় করতে হবে। থিটা নির্ণয় করতে হবে। এবার কোন সূত্রটা আমরা করব? এই যে এই সেই সূত্রটা। সূত্রটা হচ্ছে tan theta is equal to প্লাস মাইনাস m1 মাইনাস m2 ভাগ m1 প্লাস m2। যেখানে তুমি যদি প্লাস নাও তাহলে তুমি পেয়ে যাবা সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ অর্থাৎ ছোট যে কোণটা, হ্যাঁ ছোট যে কোণটা। আর তুমি যদি মাইনাস নাও তাহলে তুমি পেয়ে যাবা হচ্ছে স্থূল কোণ। স্থূল কোণ অর্থাৎ বড় যে কোণটা সেটা। ঠিক আছে, আর তুমি যদি ভুল করে মনে করো বের করতে দিছে স্থূল কোণ, অর্থাৎ মনে করো যেটা 90 ডিগ্রি থেকে বড়, হ্যাঁ, কিন্তু তুমি ভুলে সূক্ষ্ম কোণ বের করে ফেলছো। হ্যাঁ, উত্তর আসার কথা 120 ডিগ্রি আর তুমি বের করে ফেলছো 60 ডিগ্রি। তখন কি করবা? তখন উত্তর যেটাই আসুক না কেন, তুমি যদি দেখো যে এটা আসলে স্থূল কোণ না, এটা সূক্ষ্ম কোণ হয়ে গেছে, তখন তুমি 180 থেকে সেই সূক্ষ্ম কোণের মানটা বিয়োগ দিয়ে দিবা। আবার মনে করো তোমাকে বের করতে বলছে স্থূল কোণ, কিন্তু তোমার উত্তর আসছে 30 ডিগ্রি, তাহলে কি এটা ভুল না? তাহলে যেটা করবে 180 থেকে 30 ডিগ্রি বের করে মাইনাস করে দিবা, তাহলে তুমি পেয়ে যাবা তোমার সূক্ষ্ম কোণের মান। সো এইভাবে আমরা মধ্যবর্তী কোণ খুব সহজেই বের করতে পারি। ঠিক আছে, এবার আমাদের আরো সূত্র লাগবে কিছু, আমরা আরো দু একটা সূত্র দেখব। সেটা হচ্ছে যদি সমান্তরাল রেখা এবং হচ্ছে লম্ব রেখার শর্ত আসে। দুইটা সমান্তরাল রেখা এবং হচ্ছে লম্ব রেখার শর্ত আছে, এটা এখানে না রেখে ডিরেক্ট এখানে লিখি। সমান্তরাল হওয়ার শর্ত এবং লম্ব রেখা হওয়ার শর্ত। দুইটা রেখা সমান্তরাল হওয়ার শর্ত এবং হচ্ছে দুইটা রেখা লম্ব হওয়ার শর্ত কি, সেটা এখন আমরা দেখব। তার আগে আমরা দুইটা রেখাকে ধরে নেই। মনে করো রেখা দুইটা হচ্ছে এরকম যে a1x প্লাস b1y প্লাস c1 is equal to 0, আর হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 is equal to 0।
এই রেখা দুইটা যদি সমান্তরাল হয় তাহলে তার শর্ত হচ্ছে, অলরেডি তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে এক্স এর সহগ দুইটা আর ওয়াই এর সহগ দুইটার অনুপাত সমান হবে। যদি লম্ব হয় তাহলে সেই ক্ষেত্রে a1 a2 প্লাস b1 b2 এর মান হবে 0। অথবা আমরা ঢাল দিয়েও যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে বলতে হবে এটা হচ্ছে 1 নম্বর। আর যদি ঢাল দিয়ে যদি আমরা বলতে চাই তাহলে দুইটা সমান্তরাল রেখার ঢাল হবে সমান। ঠিক একই রকম ভাবে দুইটা সমান্তরাল রেখার লম্ব রেখার ঢালের ক্ষেত্রে একটা ঢাল হবে 1/m2। ঠিক আছে, অর্থাৎ ঢাল দ্বয় গুণফল -1 হয়। সেক্ষেত্রে একটা যদি দেওয়া আছে আরেকটা বের করতে হবে, এরকম যদি কেস হয় তাহলে আমরা যেটা করব, যেটা দেওয়া আছে সেটাকে উল্টায় দিব এবং মাইনাস দিয়ে গুণ করব। সাপোজ একটা রেখার ঢাল দেওয়া আছে হচ্ছে মনে করো -3। এখন আমাকে বলছে লম্ব রেখার ঢাল কত, তাহলে তার লম্ব রেখার ঢাল হবে, এই যে দেখো নিচে মনে 1 আছে, তাহলে এটা হয়ে যাবে 1/3 আর এই মাইনাসটা বাদ। আবার মনে করো একটা আছে -1/2, বলছে লম্ব রেখার ঢাল কত, তাহলে এই দুইটা উপরে চলে যাবে আর এই মাইনাসটা বাদ। এইভাবে আমরা হচ্ছে একটা লম্ব রেখা থেকে আরেকটা লম্ব রেখার ঢাল পেতে পারি। আর উপরে দুইটা বেশি ইম্পর্টেন্ট, উপরে দুইটা দিয়ে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের কি থাকতে পারে, উপরে দুইটা দিয়ে আমাদের বিভিন্ন ধরনের ধ্রুবকের মান বের করতে দেয়। একাডেমিকে দেয়, অ্যাডমিশনে দেয়, সেই হচ্ছে লম্ব এবং সমান্তরাল রেখা। দেখো আমরা আজকে অলরেডি অনেকগুলো সূত্র দেখে বসছি, তাই না? খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে দেখছি এক্স ওয়াই এবং আর থিটা এর রূপান্তর, তারপর হচ্ছে দেখছি বিন্দু হতে বিন্দুর দূরত্ব, ঢাল নির্ণয়, মধ্যবর্তী কোণ নির্ণয়, সমান্তরাল সরলরেখা এবং লম্ব রেখার শর্ত। মোটামুটি অনেক কিছুই আমাদের শেখা হয়েছে। আচ্ছা, এরপর আমাকে এবার কমেন্ট বক্সে জানাও এই পর্যন্ত আজকে যা যা পড়ানো হইলো সবকিছু তোমরা বুঝতে পেরেছো কিনা। কমেন্ট বক্সে জানাও যা যা পড়ানো হয়েছে আজকে সবকিছু বুঝতে পেরেছো কিনা। আজকে যা যা পড়াইছি এগুলো বাদেও আরো কিছু সূত্র আছে, বাট সেই সূত্রগুলা একেবারেই তোমাদের মুখস্থ করতে হইতে পারে, সো এগুলো আমরা ক্লাসে পড়বো। এগুলো বাদেও আরো দু একটা সূত্র আছে, সেগুলো আমরা ডিরেক্ট ক্লাসে পড়বো, সেগুলো আমরা ডিরেক্ট ক্লাসে করব। এখন তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন তোমরা করতে পারো। এর আগের দিন যেরকম বই রিলেটেড প্রশ্ন করছো, এরকম যে কোনো প্রশ্ন করতে পারো, আমরা একটু আলোচনা করতে পারি, দেন হচ্ছে আমাদের আজকে ক্লাসটা শেষ করতে পারি। অল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। আমাদের প্রতিটা ক্লাস ইনশাল্লাহ ক্রিস্টাল ক্লিয়ারই হবে, আমরা একেবারে স্পষ্টভাবে তোমাদেরকে পড়ায় দিব। আর এখন যেরকম একটু র্যান্ডম বিভিন্ন ছড়ানো ছিটানো ভাবে পড়তেছি, যে বেসিকটাই আমার মনে হচ্ছে যে তোমাদের জন্য দরকার সেটা নিয়ে আলোচনা করতেছি। সো ওই ক্লাসগুলো এরকম হবে না, ওই ক্লাসগুলো একেবারে এ থেকে জেটে যাব আমরা, একেবারে সিরিয়ালি, যে টাইপ থেকে শুরু, যে টাইপ মাঝখানে থাকে, যে টাইপে যে অঙ্ক করা দরকার, একেবারে সব কিছু প্রি ডিটারমাইন থাকবে, সব কিছু স্লাইডের ভিতরে ওঠানো থাকবে, আমরা শুধু সলভ করব, এরকম হবে। ওকে, থ্যাংক ইউ। সো এবার তোমরা তোমাদের কমেন্ট করতে পারো, বিভিন্ন ধরনের কমেন্ট তোমরা তোমাদের মতো করতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিব। ওকে, এসএসসি রেজাল্ট নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই, এসএসসি রেজাল্ট নিয়ে অত প্যারা খাওয়ার দরকার নাই, যা হবে দেখা যাবে। অ্যাডমিশনে ভালো কিছু করতে হবে, অ্যাডমিশনে ভালো একটা প্রি ডিটারমাইন্ড হয়ে পড়াশোনা করবা, তাহলেই হবে। বুয়েট কোশ্চেন্স ফুল না করলে চলে? তোমার প্রশ্নটা বুঝি নাই। বুয়েট কোশ্চেন্স ফুল না করলে চলে বলতে কি বুঝাইছো? প্রশ্নটা বুঝি নাই। ওকে, আর কারো কোনো কমেন্ট? আমি তোমাদের কমেন্ট এক্সপেক্ট করতেছি, কোনো প্রশ্ন এক্সপেক্ট করতেছি, যদি না থাকে তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিব এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। বাট যদি কোনো কমেন্ট থাকে, ভাই আইসিটি বাংলা কোর্স লঞ্চ হবে কবে? বিপি থেকে। ওকে, ভালো কথা। তোমাদের আইসিটি বাংলা কোর্স, আইসিটি কোর্সটা খুব দ্রুতই লঞ্চ হবে, নেক্সট উইকে হয়তো। আর বাংলা কোর্সটা তোমরা যদি এখন যদি করতে চাও তাহলে বাংলা কোর্স যেটা রানিং আছে, তোমাদের তানভীর ভাইয়া প্রতি 4 মাস পর পরই একটা কোর্স থাকে, সো যেটা রানিং আছে বাংলা বাস 6.0, তোমরা চাইলে ওইটাতে ভর্তি হতে পারো, অথবা তোমাদের 1.5 মাসের মতো অপেক্ষা করতে হবে আরো তোমাদের বাংলা বাস 7.0 এই কোর্সটার জন্য।
ওকে, ফুল করতে হবে না, ওই রকম ফুল ভাবে একেবারে ধরে ধরে উত্তর করতে হয় না বুয়েটে। তুমি টু দা পয়েন্টে যদি লিখে আসতে পারো তাহলে হবে। এবং মনে করো তুমি অর্ধেক অঙ্ক করতে পারছো, সেক্ষেত্রেই তোমার অর্ধেক মার্কস দিবে রিটেনের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, ওকে ফাইন। সো তোমরা যারা আছো তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবা আমাদের ম্যাথ ক্লাসগুলো কেমন হয়, এবং আমাদের বন্দিবাসালা গ্রুপে একটু পোস্ট করবা। তোমার আজকে ক্লাসে যে নোটটা করলা তোমরা অবশ্যই এই যে সূত্রগুলা নিয়ে তোমরা কমেন্ট করতে পারো, পোস্ট করতে পারো আমাদের বন্দিবাসালা গ্রুপে, এবং আমার যে ম্যাথ ভাই গ্রুপ আছে এই গ্রুপে পোস্ট করতে পারো। তাহলে তোমাদের ফ্রেন্ডরা বা অনেকে জানতে পারবে এবং তারাও আমাদের সাথে একসাথে করতে পারবে। যখন অনেকে একসাথে আমরা করব তখন দেখা যাবে যে এক্সামে তোমাদের মাঝে একটা কম্পিটিশন হবে। এই জন্য তোমরা অবশ্যই অন্যদের হেল্প করার চেষ্টা করবা, অন্যদেরকে জানিয়ে দিবা আমাদের ক্লাসের কথা, কোর্সের কথা, পাশাপাশি বন্দিবাসালার গ্রুপে পোস্ট করবা। ওকে ভাইয়া, ম্যাথে আমি দুর্বল, কিভাবে ম্যাথ করলে ভালো করতে পারবো? একেবারে একেবারে প্রত্যেকটা ক্লাস করবা। যারা ম্যাথে একেবারে দুর্বল তাদেরকে উদ্দেশ্য করে আমাদের কোর্স, এবং যারা ম্যাথে অনেক ভালো তাদের জন্য আমাদের কোর্সে অনেক কিছু থাকবে ইনশাল্লাহ। যেই ছেলেটা বা মেয়েটা আমাদের সাথে একেবারে প্রথম দিন থেকে একটা ক্লাসও মিস দেবে না, রেগুলার করবে, এইচএসসি এর ঠিক আগ মুহূর্তে আমার এই কোর্সের সকল স্টুডেন্ট সমান হবে। কেউ বলবে না আমি ম্যাথে অনেক স্ট্রং, কেউ বলতে পারবে না আমি ম্যাথে অনেক দুর্বল। ঠিক আছে? সো প্রথম সাইকেল করে দেখো, প্রথম সাইকেল যেদিন শেষ হবে এই সাইকেলে থাকা 5টি অধ্যায়ে তুমি বস থাকবা ইনশাল্লাহ। বাট শর্ত একটাই, আমার সাথে ক্লাস শেষ করতে হবে। মনে করো যে আমাদের সাথে তুমি ক্লাস করতেছো না, পরবর্তীতে করে নিবা, বা এরকম গ্যাপ হইতেছে, সেই ক্ষেত্রে আমার দায়ভার নাই, কারণ তুমি এমনিই দুর্বল। এর ভিতর তুমি যদি থাকো না রেগুলার থাকো তাহলে তোমাকে উঠানো আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। ঠিক আছে? সো এরকম তো না যে আমি মাঝে মাঝে ক্লাস নিব না, বলবো যে এই টপিক পড়ানো হবে না, এই টপিক বাদ। কিন্তু তুমি যদি এরকম করো যে এই টপিকে আমি পড়বো না, তখন আমি কিভাবে বুঝবো? তখন তো আসলে গ্যাপ তৈরি হয়ে গেল। আমার সাইড থেকে তো গ্যাপ রাখার কোনো অপশন নাই, আমার ক্লাস নিতেই হবে। হ্যাঁ, এমন হতে পারে যে কোনোদিন কোনো সমস্যা আধা ঘন্টা পরে হইলো, 1 ঘন্টা পরে হইলো, বা একদিন পরে হইলো, কিন্তু আমার স্বলেখার 10 নাম্বার টাইপটা পড়াইতেই হবে। আর তুমি যদি ফাঁকিবাজি করে স্বলেখার 10 নাম্বার টাইপটা না পড়ো, বা ওই একদিনের ক্লাসই না পড়ো, তখন আসলে কি হইলো? তখন আমার দায়ভার না, তখন তোমার দায়ভার। সো সাইকেল 1 শেষেই বুঝবা যে তুমি যদি রেগুলার পড়ো তাহলে দুর্বল এই ব্যাপারটা থাকবে না, একেবারে সহজ ভাষায় পড়াবো, সহজ ভাষায়। ওকে, এক্সামের সিস্টেমটা একটু বলেন। এক্সামের সিস্টেম, যখন আমাদের এক্সাম হবে তখন তোমাদের গ্রুপে পোস্ট করা হবে কিভাবে এক্সাম দিবা। আমাদের এক্সাম ওয়েবসাইট আছে, তোমাদের এখানে লিংক দেওয়া হবে, জাস্ট লিংকে ঢুকে এক্সাম দিয়ে দিবা, শেষ। এটা নিয়ে কোনো প্যারা নাই। ওকে ভাই, ইন্টারে একটা চ্যাপ্টার কিছু পার্ট আরেকটার সাথে রিলেটেড, কেমনে পড়লে ভালো হয়? ইন্টারের যে পার্টটা রিলেটেড সেই পার্টটা আমরা লিখে লিখে পড়াবো, সাইড নোটে পড়াবো। যেরকম যখন আমি ক্যালকুলাস পড়াই, অন্তরীকরণ পড়াই, যোগজীকরণ পড়াই, তখন ত্রিকোণমিতির সূত্র লাগে, তখন আমি ঠাস করে এই একটা বক্সে ত্রিকোণমিতির সূত্রটা আমি লিখে রাখি, তখন ওই সূত্রটা ধরে ধরে পড়াবো। তুমি প্রতিটা অধ্যায়ে নিজ জায়গাতে, যেরকম তুমি যদি ত্রিকোণমিতি আগে পড়াবো, পরে পড়ানো হবে ক্যালকুলাস, তো ত্রিকোণমিতি যখন আমি পড়ায় ফেলবো তখন যদি তুমি জোর দিয়ে পড়ো তাহলে তো ক্যালকুলাসে তুমি ত্রিকোণমিতি পারোই, তোমার কোনো সমস্যা নেই। বাট এরপরও ত্রিকোণমিতি পড়ানোর পর ক্যালকুলাস যখন পড়াবো, ক্যালকুলাসে যখন ত্রিকোণমিতির সূত্রটা আমার দরকার হবে, তখন আমি এই সূত্রটা আমি সাইড নোটে লিখে রাখবো, যেন তোমরা রিলেটেড করে তুমি যেন করতে পারো। একটা অধ্যায়ে যখন অন্য অধ্যায়ের কোনো বেসিক লাগবে তখন ওইখানে রিভাইজ করা হবে, এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কিছু কারণ নাই। এক্সাম ডেইলি হবে না, আমাদের এক্সাম হবে হচ্ছে আমাদের প্রতিটা অধ্যায়ের শেষে, প্রতিটা অধ্যায়ের মাঝে। মানে এইটা টিচার উপর ডিপেন্ড করে। যেরকম মনে করো আমি 2-3টা টপিক পড়া ফেলছি, এখন মনে হয়েছে হ্যাঁ একটা এক্সাম নেওয়া যায়, তাহলে আমি একটা এক্সাম নিয়ে নিব। নর্মালি সব জায়গায় এবং আমরাও সব সময় যেটা করেছি, একটা অধ্যায় শেষ হওয়ার পর এক্সাম নিয়েছি। বাট আমরা এই প্রোগ্রামে ওরকম করব না। প্রতি এক্সাম শেষে, এক্সাম ফাইনাল, চ্যাপ্টার শেষে চ্যাপ্টার ফাইনাল এক্সাম তো হবেই, বাট এর আগেও মাঝে মাঝে 2-3টা ক্লাস পরে আমি একটা এক্সাম নিয়ে নিব। আমি আমার মতো করে তোমাদের জানিয়ে নিব, হঠাৎ করে এই কালকে এক্সাম, হ্যাঁ নেক্সট ক্লাসে এক্সাম, এরকম আমি বলে দিব। সো তোমরা এর মাঝে এক্সাম দিবা। ওকে,
সো ফাইন, আমার মনে হয় আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি এবং তোমাদের সাথে আমাদের এই প্রোগ্রামটা অনেক ভালো হতে যাচ্ছে ইনশাল্লাহ। এখন যে যাই করতেছো বিবিসি ক্লাসে, বাট আমাদের মূল পর্বের ক্লাস যেটা শুরু হতে যাচ্ছে 15 তারিখ, এই ক্লাসে কোনো ফাঁকিবাজির কোনো মানে নাই। প্রতিটা একজন স্টুডেন্ট ক্লাস করবা একেবারে শুরু থেকে, এই আশা করে আজকে আমরা আমাদের আজকের ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।